ছাত্রদের দাবি মেনে দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্ত, দ্রুত অন্তর্বর্তী সরকার গঠনের তাগিদ ফখরুলের, মুক্তি পেলেন খালেদা জিয়া। ডক্টর ইউনূসকে প্রধান উপদেষ্টা চায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, লুটপাট সাম্প্রদায়িক হামলা রুখতে সজাগ থাকার আহ্বান। এয়ারপোর্টে আটক সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, আমির হোসেন আমুর বাসা থেকে বিদেশি মুদ্রাসহ ৫ কোটি টাকা জব্দ। শেষ সময়েও বল প্রয়োগ করে ক্ষমতায় থাকতে চেয়েছিলেন শেখ হাসিনা, সশস্ত্র বাহিনীর বাধায় শেষমেশ পদত্যাগ করে ছাড়েন দেশ। খুলেছে সরকারি বেসরকারি অফিস, চলছে গণপরিবহন, বিশ্ববিদ্যালয়ের হলে ফিরছেন শিক্ষার্থীরা, গতি ফিরতে শুরু করেছে জনজীবনে। ভারতের সর্বদলীয় বৈঠকে বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা, গণতান্ত্রিকভাবে ক্ষমতা হস্তান্তর চায় যুক্তরাষ্ট্র। Rainbow Paints, the color of joy. স্বাগত নিউজ 24 বিকেলের সংবাদে। আপনাদের সাথে আছি আমি জান্নাতুল ফেরদৌস রুবা। দেখছিলেন সংবাদ শিরোনাম। এর আরেক নাম একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকায় থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। এবারে বিস্তারিত। দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। মঙ্গলবার বিকেলে রাষ্ট্রপতির প্রেস উইং এর পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে 3 বাহিনী প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের বৈঠকের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে জাতীয় সংসদ বিলুপ্ত করা হয়েছে। বঙ্গভবনের সামনে আছেন সহকর্মী শাহনাজ ইয়াসমিন, সেখান থেকে সবশেষ খবর জানাতে যুক্ত হচ্ছেন তিনি। ইয়াসমিন, অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিষয়ে কি তথ্য রয়েছে? এছাড়াও রাষ্ট্রপতি তো সংসদ বিলুপ্ত ঘোষণা করেছেন, এখন কি অবস্থা দেখছেন সেখানকার? ধন্যবাদ জানাচ্ছি। ৩টার ঠিক কিছুক্ষণ পরে রাষ্ট্রপতি ভবন থেকে অর্থাৎ বঙ্গভবন থেকে একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সংসদ বিলুপ্তি হওয়ার এই ঘোষণাটি দেয়া হয়। অর্থাৎ আমরা যেটা জানি যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করার জন্য প্রথম ধাপ যেটি সংসদ বিলুপ্ত করতে হবে সেটি করা হলো, এবং সেই রেওয়াজ অনুযায়ী মন্ত্রিপরিষদ বিভাগ থেকেই সব কাজগুলো করতে হয়। যখন অন্তর্বর্তী সরকার হোক বা নতুন সরকার গঠন হোক, সেটা মন্ত্রিপরিষদ বিভাগ করে থাকে। আজকে সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব যাননি, উনি সকালবেলায় বঙ্গভবনে চলে আসছেন। একই সাথে কয়েকজন সচিব ওনার সাথে আছেন, স্বরাষ্ট্র সচিব, আইন সচিব আছেন, এবং ঠিক 1:30টার দিকে মন্ত্রিপরিষদ বিভাগের যে উইংটি এই কাজ করেন সেখানে আছেন সমন্বয় সংস্কার সচিব মাহমুদুল হোসেন। তার সাথে আমার কথা হয়েছে, উনি জানিয়েছেন যে এখানে উচ্চ পর্যায় থেকে তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে আজকে যাতে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করায় সে ধরনের সব প্রস্তুতি নেওয়ার জন্য মন্ত্রিপরিষদ বিভাগে, এবং সে অনুযায়ী উনি 1:30টার দিকে তার লোকজন যারা আছেন তাদেরকে নিয়ে ফাইল নিয়ে বঙ্গভবনে আসছেন। এবং তার কিছুক্ষণ আগে সচিবালয়ের সামনে দিয়ে সেনাবাহিনী প্রধান এসেছিলেন বঙ্গভবনে। 2টার ঠিক কিছুক্ষণ আগে বঙ্গভবন থেকে সেনাবাহিনী প্রধান যিনি তিনি বের হয়ে গিয়েছেন, এবং এখন পর্যন্ত ভিতরে মন্ত্রিপরিষদ সচিব সহ অন্য সচিবরা আছেন। আমরা জানি যে এখন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের যে প্রক্রিয়া সেটি চলছে। হয়তো কিছুক্ষণের ভিতরে আমরা জানতে পারি যে আসলে অন্তর্বর্তী সরকার কয় সদস্য হচ্ছে, কবে নাগাদ হবে এবং কত দিনের জন্য হবে, সব বিষয় পরিষ্কার হবে। যেহেতু সংসদ বিলুপ্তি ঘোষণা হয়েই গেল, এখন বাকি প্রক্রিয়া অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সেটির জন্য বঙ্গভবনের সামনে অপেক্ষা করছে গণমাধ্যম কর্মীরা। আমরা হয়তো চেষ্টা করবো কিছুক্ষণের মধ্যে জানানোর, যদি বঙ্গভবন থেকে সে ধরনের কিছু আমাদের জানানো হয়। যতক্ষণ পর্যন্ত জানানো না হয় ততক্ষণ পর্যন্ত আমরা আছি এখানে। শাহনাজ, আপনাকে ধন্যবাদ। আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। বিলম্ব না করে সংসদ ভেঙে দিয়ে আজই অন্তর্বর্তীকালীন সরকার গঠনের দাবি জানিয়েছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, কালক্ষেপণ হলে দেশে রাজনৈতিক শূন্যতা তৈরি হবে। বিএনপির গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। মির্জা ফখরুল বলেন, নতুন সরকারকে আগামী 3 মাসের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। যারা অন্তর্বর্তীকালীন সরকার থাকবেন তারা হবেন
দল নিরপেক্ষ। স্থায়ী কমিটির বৈঠক থেকে তারেক রহমানকে দ্রুত দেশে ফেরার অনুরোধ করা হয়েছে। ফখরুল বলেন, সহিংসতা নয়, ধৈর্য ধরে সামনের দিকে এগিয়ে যেতে হবে, কোনো হামলাই গ্রহণযোগ্য নয়। কাছে আহ্বান জানাচ্ছি, কাল বিলম্ব না করে 24 ঘন্টা প্রায় হয়ে যাচ্ছে, দুটার মধ্যেই আপনি দয়া করে এটাকে অবিলম্বে এই পার্লামেন্টকে ভেঙে দিয়ে আপনারা একটা অন্তর্বর্তীকালীন নিরপেক্ষ সরকার গঠন করুন, অন্যথায় দেশে আবার রাজনৈতিক শূন্যতা দেখা দিতে পারে। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্ক্রিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। আজ বিকেল 3টার মধ্যে জাতীয় সংসদ বিলুপ্ত করতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে আলটিমেটাম দিয়েছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এরই মধ্যে সংসদ বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। জাতীয় সংসদের বিলুপ্তির পরের তথ্য জানবো সহকর্মী নাহিদুর প্রিন্সের কাছ থেকে। নাহিদুর, জাতীয় সংসদ বিলুপ্তি ঘোষণা করা হয়েছে, এরপরে কি তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন? মানুষের উচ্ছ্বাস বইছে, আমরা সেটি দেখতে পাচ্ছি। কিছুক্ষণ আগেও সংসদের ভেতরে কিন্তু মানুষের যে জটলা সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছিলাম, এখন অনেকটাই কমে গেছে, কারণ পরিষ্কার পরিচ্ছন্ন যারা করছে তারা ভেতরে সবাইকে বের করে এখন সংসদ ভবন পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। শিক্ষার্থী এবং জনতা সবাই মিলে কিন্তু সংসদ ভবনের যে পরিবেশ সেটি সুরক্ষা করার জন্য এখন ভেতরে কাজ করছে, এবং যারা দূর দূরান্ত থেকে ঢাকার বাইরে থেকে যারা ঘুরতে এসেছিল, সংসদ ভবন দেখতে এসেছিল, ভেতরের যে অবকাঠামোগুলো পরিদর্শন করতে এসেছিল, তারা কিন্তু এখন অনেকটাই সংসদ ভবনের গেট থেকে বেরিয়ে যাচ্ছে, কারণ ভেতরের যে পরিবেশ সেটি সুরক্ষা করার জন্য মূলত তারা সুযোগ করে দিয়েছে সবাইকে, যেন সংসদ সভার সেই উদ্দেশ্য নিয়েই কিন্তু মূলত সবাই মুক্ত বাতাসকে কেন্দ্র করে সবাই সংসদ ভবন এলাকায় ঘুরতে এসেছিল, তারা এখন অনেকটাই বেরিয়ে গেছে। আমরা দেখাচ্ছিলাম আপনাদেরকে যে সকাল থেকে কিন্তু মানুষের যে যত্ন সেটি কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম, এখন অনেকটাই কমে গেছে দেখলাম, ভেতরে কোনো সাধারণ জনতা নেই। নাহিদুর, আপনাকে ধন্যবাদ। মুক্তি পেয়েছেন সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার বিকেলে তিনি মুক্তি পান। সোমবার রাতে রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবন থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তার মুক্তির নির্দেশ দেওয়া হয়। এর আগে বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে বিদেশে তার সুচিকিৎসার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। দুর্নীতি মামলায় দণ্ডপ্রাপ্ত বেগম খালেদা জিয়ার স্থায়ী মুক্তি ও চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে দল ও তার পরিবারের পক্ষ থেকে বারবার আবেদন জানানো হলেও সরকার এতে সাড়া দেয়নি, বরং নির্বাহী আদেশে 2টি শর্তে 6 মাস করে তাকে মুক্তি দেওয়া হয়। সবশেষে গত 21শে মার্চ নির্বাহী আদেশে 8 বারের মতো তার মুক্তির মেয়াদ বাড়ায় আওয়ামী লীগ সরকার। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতনের পর তার মুক্তির নির্দেশ দেওয়া হলো। এই ঘরটা হবে আমাদের স্টাডি রুম, কিন্তু দেয়ালের একটা স্টাইলিশ গর্জিয়াস লুক দরকার। ডোন্ট ওয়ারি, রেইনবো ফেদার সিল্ক মেটালিক ফিনিশ আছে না? রেইনবো ফেদার সিল্ক মেটালিকের স্পেশাল অ্যাক্রিলিক ইমালশন দেয়ালকে দেয় সিল্কি স্মুথ ফিনিশ, আর স্পেশাল পার্ল পিগমেন্টস নিশ্চিত করে বিউটিফুল মেটালিক গ্লিটার এফেক্ট। দেয়ালকে দিতে স্টাইলিশ গ্লো আছে ফেদার সিল্ক মেটালিক বাই রেইনবো। রেইনবো পেইন্টস, দ্য কালার অফ জয়। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির খবরে বন্দরনগরী চট্টগ্রামে আনন্দ মিছিল করছে জনতা। এই বিষয়ে আরো খবর জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তির খবরে চট্টগ্রামের নেতাকর্মীরা কি বলছেন, কি প্রতিক্রিয়া? ধন্যবাদ আপনাকে। খালেদা জিয়ার মুক্তির খবরে কিন্তু চট্টগ্রামে এখানে বিএনপির যারা নেতাকর্মী আছে তারা জড়ো হয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপির কার্যালয়ে। দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু সবার মিছিল করা হবে, আনন্দ শোভাযাত্রা বের করা হবে। তারা বলছেন যে দীর্ঘদিন পর যে খালেদা জিয়ার মুক্তি পাওয়ার খবরটা ছড়িয়ে পড়েছে চট্টগ্রামের বিভিন্ন জায়গায়। আমরা একটু কথা বলবো এখানে যারা এসেছেন তাদের সাথে। আমরা একটু এখানে বিভিন্ন নেতারা আছেন, বিএনপির নেতারা আছেন, আমরা একটু কথা বলতে চাচ্ছি। আমার পাশে আছেন জাতীয়তাবাদী দলের সহ সাংগঠনিক সম্পাদক আছে, কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক আছেন মীর হেলাল। আমি একটু
জানতে চাচ্ছি আজকে খালেদা জিয়ার মুক্তির খবরে যে আনন্দ মিছিল বা যে আয়োজন আপনাদের মুক্তি পেয়েছে, আজকে আমাদের নেত্রীর মুক্তির উল্লাসে অলরেডি ঢাকায় হাজার হাজার লোক নেমেছে। আমাদের আসলে যে অন্যায় ওনার সাথে হচ্ছিল, যে অবিচার ওনার সাথে হচ্ছিল, ওনার মতো একজন জনপ্রিয় নেত্রী, আজকে আমরা আসলেই মনে হচ্ছে আমাদের বুকের থেকে একটা অনেক বড় পাথর নেমে গেছে। বাকিটা যখন আমাদের নেতা ফেরত আসবে আমাদের 16 গলা পূর্ণ হবে ইনশাআল্লাহ। খালেদা জিয়ার মুক্তি কি দেখছেন আসলে নেতা কর্মীদের কেমন আনন্দ হচ্ছে? নেতা কর্মীরা যে দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রামে ছিল, রাজপথে ছিল, যে ত্যাগ স্বীকার করেছে, এটা তাদের একক সফলতা। তারাই তাদের নেত্রীকে মুক্ত করেছে, এই জন্য খুবই ভালো লাগছে। বুঝতে পারছেন এখানে যারা নেতা কর্মীরা তারা বলছেন দীর্ঘদিন পর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার যে মুক্তি, সেই মুক্তিতে তারা কিন্তু খুব আনন্দ উচ্ছ্বাস করছে বলে আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে আপনার কাছে। জয়, আপনাকে ধন্যবাদ। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শে নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। সাবেক আইসিটি মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক গ্রেফতার হয়েছেন। আজ মঙ্গলবার বিমানবন্দরে তাকে আটক করা হয়। দুপুরে বিমানবন্দর থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন বিমানবন্দরে দায়িত্বরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একজন কর্মকর্তা। বিমানবন্দর সূত্র জানিয়েছে, ভারতের রাজধানী নয়াদিল্লি যাওয়ার উদ্দেশ্যে তিনি বিমানবন্দরে গিয়েছিলেন। এদিন শেখ হাসিনার দেশত্যাগের খবর প্রচারের পরপরই নাটোরের সিংড়ায় জুনায়েদ আহমেদ পলকের বাড়িতে হামলা চালায় বিক্ষুব্ধ জনতা। এদিন বিকেল 4টা নাগাদ সিংড়া উপজেলা সদরের গোডাউন পাড়ায় পলকের বাড়িতে জনতা আগুন জ্বালিয়ে দেয়। এ সময় লুটপাটের ঘটনাও ঘটে। ঝালকাঠি 2 আসনের সংসদ সদস্য আবির হোসেন আমুর ঝালকাঠির বাসভবন থেকে বিদেশি মুদ্রাসহ প্রায় 5 কোটি টাকা উদ্ধার করেছে সেনাবাহিনী ও পুলিশ। পুলিশ জানায়, সোমবার রাত 12টার দিকে ঝালকাঠি শহরের রোডালসে রোডের আমির হোসেন আমুর বাসভবনে আগুন নেভাতে এসে ফায়ার সার্ভিসের সদস্যরা লাগেজ ভর্তি এই টাকা দেখতে পান। পরে বিষয়টি সেনাবাহিনী ও পুলিশকে জানালে তারা এসে লাগেজ ভর্তি এই টাকা উদ্ধার করেন। একটি লাগেজে অক্ষত 1 কোটি এবং অন্য লাগেজগুলোতে আংশিক পোড়া 2 কোটি 77 লাখ টাকা উদ্ধার করা হয়। এছাড়া ডলার, ইউরো সহ বিভিন্ন দেশের প্রায় 1 কোটি টাকা মূল্যের মুদ্রা রয়েছে বলেও জানায় পুলিশ। কম্বলের বস্তা যখন সরিয়ে ফেলতে যায়, সাথে সাথে আমরা দেখতে পাই কিছু টাকা বের হয়ে যায়। আমি পরবর্তীতে সেনাবাহিনী এবং পুলিশকে এখানে পাঠায়। আমরা তাদের সাথে তাদের টাকাগুলো উদ্ধার করে তাদের কাছে হস্তান্তর করি। দ্রুত সংসদ ভেঙে দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে বলে ঘোষণা দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। গতরাতে জাতির উদ্দেশ্যে ভাষণে একথা বলেন রাষ্ট্রপতি। এ সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তির সিদ্ধান্তের কথাও জানান রাষ্ট্রপ্রধান। সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান রাষ্ট্রপতি। সভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহত শহীদদের স্মরণে শোক প্রস্তাব গৃহীত হয়। এছাড়া জরুরি ভিত্তিতে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। সকল দল ও অংশীজনদের সাথে আলোচনা করে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার যত দ্রুত সম্ভব নির্বাচনের ব্যবস্থা করবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বিভিন্ন মিথ্যা মামলায় আটক সহ সকল বন্দীদের মুক্তি দেওয়া হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহতদের পরিবারদের ক্ষতিপূরণ প্রদান ও আহতদের সুচিকিৎসার প্রয়োজনীয় সকল সহায়তা দেওয়া হবে। সর্বসম্মতিক্রমে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রিয় দেশবাসী, আমি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে এবং লুপ্তরাজ ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড বন্ধ করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি। নিউজ 24 বিকেলের সংবাদে একটি বিরতি নিচ্ছি, সাথেই থাকুন।
স্বাগত আরেকবার নিউজ 24 বিকেলের সংবাদে। দেশের স্বার্থে সবার কথা বলার সুযোগ নিশ্চিত করতে হবে। কেউ যেন অধিকার বঞ্চিত না হন, তেমন সরকার ব্যবস্থা চান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা। দুপুরে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কদের একটি অংশ এ দাবি জানিয়েছেন। তারা বলেন, অন্তর্বর্তীকালীন সরকার ও দেশ গঠনের বিষয়ে তাদের অবস্থান জানান শিক্ষার্থীরা। বলেন, আর কোনো দুঃশাসন দেখতে চায় না মানুষ। দুর্নীতি লুটেরাদের হাত থেকে দেশ রক্ষা পেয়েছে উল্লেখ করে সমন্বয়করা বলেন, গণমাধ্যমও যাতে তাদের স্বাধীন মত প্রকাশ করতে পারে সেটাও দেখতে চান তারা। অধিকার থাকবে, জাতীয় স্বার্থে কেউ কথা বললে একটা লাশও পড়তে হবে না, আমার ভাইয়ের একটা রক্ত ঝরবে না। আপনারা থাকবেন ফ্রিডম, আপনারা মুক্ত বাক্যে প্রত্যেকের কথা প্রচার করবেন। রাষ্ট্রের সকল স্বশাসিত যেসব প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের একদম নিশ্চিত করবে এই অন্তর্বর্তীকালীন সরকার, যাতে কখনোই আর পরবর্তীতে কোনো সরকার আসলে রাজনৈতিক সরকার কাউরে কোনোভাবেই হলো কুক্ষিগত করার সুযোগ না পায়। যেহেতু আমাদের ট্যাক্সের টাকায় এই দেশ এবং এই যত উন্নয়ন এবং অবকাঠামোগত উন্নয়ন হয়েছে, অবশ্যই আমরা যদি এগুলো ভ্যান্ডালাইজ করি তার মানে হচ্ছে আমরা নিজেদের সম্পদ নিজেরাই নষ্ট করছি। তো কাজেই আমাদের অবশ্যই এই বিষয়গুলো থেকে বিরত থাকতে হবে। বিজয় উল্লাস আমরা অবশ্যই করব, এটা আমাদের জাস্ট প্রথম ধাপ মাত্র, আমাদের সামনে বহুদূর যেতে হবে। এখন দেশের স্বাধীনতা তারা নষ্ট করার জন্য অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা ছাত্র সমাজ এই জিনিস আগেও সাপোর্ট করতাম না, এখনো সাপোর্ট করি না। শেষ সময়েও বল প্রয়োগ করে ক্ষমতায় থাকতে চেয়েছিলেন শেখ হাসিনা, কিন্তু 3 বাহিনী থেকেই জানানো হয় জনগণের উপর আর বল প্রয়োগ করা সম্ভব নয়। শেষমেশ পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর তিনি রাষ্ট্রপতির কাছে পদত্যাগ করে ভারতের উদ্দেশ্যে রওনা দেন। দেশি বিদেশি বিভিন্ন গণমাধ্যমের খবর, সোমবার ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা হয়ে দিল্লি পৌঁছেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে সকাল 10:30টার দিকে 3 বাহিনীর প্রধান ও পুলিশের মহাপরিদর্শককে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে ডাকা হয়। নিরাপত্তা বাহিনী কেন পরিস্থিতি সামাল দিতে পারছে না সেটার জন্য ক্ষোভ প্রকাশ করেন তিনি, কিন্তু 3 বাহিনী থেকেই জানানো হয় আর বল প্রয়োগ সম্ভব নয়। তাকে পদত্যাগ করতে অনুরোধ করা হয়। শুরুতে তিনি তা মানতে চাননি, বরং আরও কড়াকড়ি করতে বলেন কারফিউ। পরে পরিবারের সদস্যরা সহ বোঝানোর পর পদত্যাগে রাজি হন শেখ হাসিনা। তবে তিনি একটি ভাষণ দিতে চান। তখন তাকে জানানো হয় বিপুল সংখ্যক ছাত্র জনতা শাহবাগ ও উত্তরা থেকে গণভবন অভিমুখে রওনা হয়েছে, সময় আছে আর 45 মিনিট। ভাষণ রেকর্ড করতে দিলে গণভবন থেকে বের হওয়ার আর সময় পাওয়া যাবে না। এই বিবেচনায় শেখ হাসিনাকে ভাষণ রেকর্ডের সময় না দিয়ে 45 মিনিট সময় বেঁধে দেওয়া হয়। এরপর ছোট বোন রেহানাকে নিয়ে তেজগাঁওয়ের পুরনো বিমানবন্দরে হেলিপ্যাডে আসেন শেখ হাসিনা। সেখানে তাদের কয়েকটি লাগেজ ওঠানো হয়। তারপর তারা বঙ্গভবনে যান। সেখানে পদত্যাগের আনুষ্ঠানিকতা শেষ করে বেলা 2:30টার দিকে সামরিক হেলিকপ্টারে করে ছোট বোন রেহানা সহ দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। স্বাভাবিক হতে শুরু করেছে জনজীবন। রাজধানীর রাস্তায় চলতে শুরু করেছে পরিবহন, খুলেছে অফিস আদালত। মঙ্গলবার সকাল থেকে ঢাকার রাস্তায় অগণিত গাড়ি চলছে। সকাল থেকে খোলা হয়েছে ব্যাংকও, শুরু হয়েছে লেনদেন। এদিকে সচিবালয়ে আসতে শুরু করেছেন কর্মকর্তা কর্মচারীরা। আদালতে বিচারিক ও দাপ্তরিক কার্যক্রম শুরু হয়েছে। বুধবার থেকে সুপ্রিম কোর্টে বিচারিক কার্যক্রম শুরু হওয়ার কথা। কাজ শুরু হয়েছে গার্মেন্টসগুলোতেও। বিশ্ববিদ্যালয়ের হলগুলো খুলে দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা ধীরে ধীরে আসতে শুরু করেছেন শিক্ষাঙ্গনে। পাপরিকা আর মেক্সিকান মশলার মাইন্ড ব্লাস্টিং ফ্লেভারের ডিটোস পার্টি হবে জোস যদি থাকে ডিটোস। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি অর্থ বাণিজ্য সংবাদ। সরকার পতনের পর প্রথম কার্যদিবসেই বড় উত্থান হয়েছে দেশের পুঁজিবাজারে। সবগুলো সূচক বাড়ার পাশাপাশি বেড়েছে লেনদেনের পরিমাণও। বেলা 2টা নাগাদ দাম বাড়ায় তালিকায় নাম লিখিয়েছে 3 শতাধিক শেয়ারের। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের মধ্যে দাম বেড়েছে 329টির, দাম কমেছে 59টির, আর অপরিবর্তিত ছিল 8টি শেয়ারের দর। ডিএসসির প্রধান সূচকে ডিএসসি এক্স 186 পয়েন্ট বেড়ে অবস্থান করে 5416 পয়েন্টে।
এরই মধ্যে লেনদেন হয়েছে 726 কোটি টাকার, যেখানে সবশেষ কর্মদিবসে লেনদেন হয়েছিল মাত্র 207 কোটি টাকা। নিউজ 24 বিকেলের সংবাদে আবারও একটি বিরতি, সাথেই থাকুন। স্বাগত আরেকবার নিউজ 24 বিকেলের সংবাদে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 21 হলে আছেন আন্দোলনকারী শিক্ষার্থীদের সমন্বয়ক সারজিদ আলম ও হাসানাত আব্দুল্লাহ। তাদের সঙ্গে আছেন আমাদের সহকর্মী হাবিবুল ইসলাম। হাবিব, আন্দোলনের সমন্বয়কারীদের বক্তব্য কি, আমাদের জানান, কি বলছেন তারা এই মুহূর্তে? ধন্যবাদ আপনাকে। নতুন বাংলাদেশের অন্যতম কারিগর যাদেরকে বলতেই হয়, হাসনাত আব্দুল্লাহ এবং সারজিস আলম, তারা দুজনই আমার সাথে রয়েছেন। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে রয়েছি, তাদের সাথে যুক্ত রয়েছি। তাদের সাথে একটু খুব সংক্ষেপে কথা বলবো যে এই যে এত হতাহত, এত আন্দোলনের সংগ্রামের মধ্য দিয়ে তারা যে স্বৈরাচার বিরোধী আন্দোলন, স্বৈরাচার হটাও আন্দোলনের মধ্য দিয়ে আজকে শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে এই যে অবস্থা, এখন সরকারও আজকে সংসদকে অবৈধ ঘোষণা করে ভেঙে দিয়েছে সংসদ। এখন আপনাদের অবস্থান কি এবং আপনারা পরবর্তীতে, আজকে আপনাদের মিটিং আছে জেনেছি, আপনারা কি নিয়ে আলোচনা করবেন বা আপনাদের সিদ্ধান্ত কি? এই সরকার কি, নতুন সরকার কিভাবে গঠিত হবে সেই বিষয়ে কি আলোচনা হয়েছে? এই যে আপনি মাত্র বললেন যে নতুন সরকার গঠিত হবে, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার, সেই অন্তর্বর্তীকালীন সরকারের পূর্ণাঙ্গ রূপরেখা নিয়ে, পূর্ণাঙ্গ যে তালিকাটি নিয়ে, সেটি নিয়ে হচ্ছে আমাদের মিটিং হবে এবং আজকে রাতের মধ্যে আমরা প্রত্যাশা করি যে আজকে রাতের মধ্যে সেটি জাতির সামনে আমরা প্রকাশ করতে পারবো। এই আন্দোলনে এখন পর্যন্ত আপনাদের কোনো ধরনের নিরাপত্তাজনিত কোনো ধরনের ঝুঁকি দেখছেন কিনা, কোনো ধরনের হুমকি ধামকি, এই ধরনের কোনো সিচুয়েশন হয়েছে? দেখুন, এই পুরো আন্দোলনটাই আমরা নিরাপত্তাহীনতার মধ্যে ছিলাম। শুরুতে ট্যাগিং ব্লেমিং ছিল, তারপরে হচ্ছে যে সন্ত্রাসী যে সংগঠন ছাত্রলীগের নির্যাতনের শিকার হয়েছি, তারপরে রাষ্ট্রীয় যে বাহিনী রয়েছে পুলিশের নির্যাতনের শিকার হয়েছি। সেখানে 6 দিন আটকে রাখা হয়েছিল। আমাদের যে সমন্বয়ক নাহিদ রয়েছে, আসিফ রয়েছে, বাকের রয়েছে, তাদেরকে গুম করে ফেলা হয়েছিল। স্বাভাবিক একটা নাগরিক যেই একটা বেসিক অধিকার, চিকিৎসার অধিকার, সেটা থেকে বঞ্চিত করা হয়েছিল। অর্থাৎ রাষ্ট্র কাঠামোর যে 16 বছরের যে নিপীড়ন ব্যবস্থাটা প্রতিষ্ঠিত করা হয়েছিল, এই নিপীড়ন ব্যবস্থার ভিতর দিয়ে গিয়েই হচ্ছে আমাদের এই প্রাথমিক অর্জনটি করতে হয়েছে। অসংখ্য ধন্যবাদ। আমি সংক্ষেপে একটু সারজিস আলমের কাছে জানতে চাই, এখনকার মনের অবস্থাকে আগে শুরুতে সংক্ষেপে যদি একটু বলেন, তারপরে অন্য প্রশ্ন। দেখুন, বর্তমানে আসলে আমাদের মনের অবস্থা রাষ্ট্রের অবস্থার সাথে সমানুপাতিক হারে উঠানামা করে। আসলে সত্যি বলতে গতকালকে সকালটা যখন শুরু হয়েছিল, যখন 11টা-12টা বেজেছিল, আমরা কিন্তু কিছুটা ভীত ছিলাম, কারণ শহীদ মিনারে গুলি চালানো হয়েছে, স্নাইপার দিয়ে আমাদের কিছু আন্দোলনকারী কিংবা সমন্বয়কারীকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে। আবার যখন এটা 2টা বেজে যায় দুপুর, যখন ঢাকার এই রাস্তায় লক্ষ মানুষের ঢল নামে, তখন আমাদের মনের অবস্থা ভালোর দিকে যায়। ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে কিছুক্ষণ পূর্বে যখন এই সংসদ ভেঙে না দেওয়া হয়েছিল, তখন আমাদের মনের অবস্থা ভালো ছিল না। এখন যখন একটি আমরা পজিটিভ বার্তা পেলাম যে সংসদ ভেঙে দেওয়া হয়েছে, এখন অবশ্যই আমরা এই দিক দিয়ে একটি পজিটিভ ফিল পাচ্ছি। আবার সামনে আমাদের অনেকগুলো কাজ রয়েছে। আসলে আমরা একটি প্রাথমিক কাজগুলো একে একে, মানে কি কি কাজ রয়েছে একটু কয়েকটা স্পেসিফিক যদি উল্লেখ করেন। দেখুন, এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি হচ্ছে যে আমরা মহামান্য রাষ্ট্রপতি কিংবা সেনাপ্রধান, যেহেতু তাদের হাতে দায়িত্বটি দেওয়া হয়েছে, তো সেই জায়গা থেকে আমাদের একটি সমন্বয়ের বিষয় রয়েছে। কিন্তু গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আমাদের অন্তর্বর্তীকালে যে সরকারটি, সেটি গঠন করা। কারণ এখানে একটি চাপ রয়েছে। আমরা চাই এমন একটি সরকার গঠন হোক নির্দলীয়, যে সরকারটি পুরো বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে। এখানে কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি এই চিন্তা করে আমরা দিতে চাই না, যাদের উপরে সকলের আস্থার জায়গাটি থাকবে এবং এরপরে তাদের অনেকগুলো দায়িত্ব রয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা কেমন হবে বা কারা থাকবেন, আপনারা একটি ঘোষণা দিয়েছেন, এখন আপনাদের কি সেই একই সিদ্ধান্ত রয়েছে কিনা, বা এখন কাদেরকে আপনারা নির্ভরযোগ্য মনে করছেন এই সরকারের?
দেখুন, আমরা আমাদের প্রধান উপদেষ্টা হিসেবে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম আমরা ঘোষণা করেছি তার সম্মতিক্রমে। সেই জায়গায় আমাদের কাছে বিভিন্ন জায়গা থেকে, সুশীল সমাজ থেকে, বুদ্ধিজীবী সমাজ থেকে, শিক্ষক মহল থেকে বিভিন্ন নাম সাজেশন এসেছিল। সেই জায়গা থেকে আমরা শর্টলিস্টেড করেছি ধরুন 20 জনের মতো। সেই জায়গা থেকে হয়তো আমরা 10 সবচেয়ে ভালো যারা হয় যে ফেসগুলো এরকম 10-12 জন দিয়ে বা 15 জন হতে পারে, আমরা একটি এরকম প্যানেল করতে চাই। আসলে তাদের গুরুত্বপূর্ণ কিছু কাজ রয়েছে যেটি আমরা বলতে চাচ্ছিলাম, যে বাংলাদেশে এমন অনেক প্রতিষ্ঠান রয়েছে যেগুলোর উপরে কিন্তু মানুষের আস্থাহীনতা তৈরি হয়েছে। গুরুত্বপূর্ণ একটি জায়গা হচ্ছে নির্বাচন কমিশন। এই কমিশন বিগত 16 বছরে বাংলাদেশের মানুষের কাছে থেকে যে আস্থার জায়গাটি সেটি সম্পূর্ণ হারিয়ে ফেলেছে। সেই জায়গাটিতে সংস্কার প্রয়োজন। নির্বাচন কমিশন হিসেবে যারা রয়েছে সেই জায়গাটিতে সংস্কার প্রয়োজন। বাংলাদেশের বিচার ব্যবস্থা একটি বিশাল আস্থাহীনতা তৈরি হয়েছে। আপিল বিভাগে যারা বসে রয়েছেন আমরা জানি তারা সরকারের তোষামোদী করতেই ব্যস্ত থাকতেন। একটু বলি যে প্রধান বিচারপতির বাসভবন সহ অনেক বিচারকের বাসভবনে হামলা হয়েছে, অনেক বিচারক কিন্তু আসতে পারছেন না এরকম ঝুঁকিতে। এই বিষয়ে আপনারা কি ধরনের ব্যবস্থার কথা বলবেন আইন শৃঙ্খলা বাহিনীকে? দেখুন, যে কোনো যে আবাসনগুলোর কথা আপনি বলছেন এগুলো তো রাষ্ট্রীয় একটি আবাসন, তাই না? তো এগুলো জনগণের টাকায় তৈরি, ট্যাক্সের টাকায় তৈরি। আমরা এগুলোতে হামলার পক্ষে কখনোই না। আমরা এগুলোকে সহিংসতা বলে চিহ্নিত করতে চাই এবং আমরা অবশ্যই বিশ্বাস করি এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত যারা এই হামলার সাথে জড়িত। আমরা বিশ্বাস করি আমাদের একটি শান্তিপূর্ণ পরিবেশ দরকার এবং যারা এটি করছে তারা আমাদের অন্তর্ভুক্ত নয়। তারা সহিংসতার জায়গা থেকে, ব্যক্তিগত আক্রোশের জায়গা থেকে এগুলো করছে এবং আমরা এগুলোকে সমর্থন করি না। হাসনাত, আপনার কাছে আরেকটু ফিরে, সেটি হচ্ছে যে এই যে অবস্থা, এই অবস্থায় অনেক বড় বড় রাজনৈতিক দল যারা সরকার বিরোধী ছিল তারা অনেকে স্বপ্ন বুনছেন বা অনেকে ফায়দা লোটার চেষ্টা করবেন, এটি খুব স্বাভাবিক বিষয়। এই অবস্থায় আপনাদের বার্তাটা কি? আপনারা যারা আন্দোলন করে এই অবস্থায় নিয়ে এসেছেন, দেশের মানুষের ভিতরে এক ধরনের স্বস্তি নিয়ে এসেছেন, আপনাদের বার্তা? জি দেখুন, গণতান্ত্রিক ব্যবস্থায় স্বপ্ন বোনা সেটিকে আমরা স্বাগত জানাই, কিন্তু ফায়দা লুটার যে বিষয়টি রয়েছে সেটিকে আমরা প্রত্যাখ্যান করি। আমরা চাই যে গণতান্ত্রিক যে দলগুলো রয়েছে যারা এত বছর ধরে গণতন্ত্রের জন্য রাজপথে থেকে সংগ্রাম আন্দোলন করেছে তারা অবশ্যই স্বপ্ন বুনবেন, কিন্তু তারা যদি সেটিকে পুঁজি করে রাষ্ট্রকে আবার পিছিয়ে নেওয়ার জন্য কোনো ধরনের পায়তারা করে, তাহলে বাংলার যে ছাত্র নাগরিক যে সমাজ তারা যেভাবে ফুঁসে উঠেছে, আমি মনে করি তাদের সামনে এই চিত্রটি ভেসে উঠবে এবং তারা এই ধরনের ফায়দা লোটার পূর্বে অন্তত 2 বার ভাববে। এবং আমরা তাদেরকে আহ্বান জানাবো, আমরা সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য আমরা যে ধরনের বাংলাদেশ আমরা বলছি, রাষ্ট্রীয় ইনস্টিটিউশনগুলোতে মানুষের বিশ্বাস ফিরে আসবে, রাষ্ট্রের যে কাঠামো পুরো ব্যবস্থাটা সংস্কার আসবে, সেখানে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ স্বনির্ভর অনুভব করবে। সেই ধরনের রাষ্ট্র গঠন করার জন্য আমরা অবশ্যই রাষ্ট্রের সব পক্ষের সহায়তা চাই, কিন্তু সেখানে কোনো ধরনের ফায়দা লুটার যদি কোনো ধরনের পরিকল্পনা থাকে সেই বিষয়গুলোকে আমরা তাদেরকে সতর্ক করে দিতে চাই। সেটি বাংলা ছাত্র নাগরিক সমাজ মেনে নেবে না। দেশের বিভিন্ন প্রান্তে আমরা দেখেছি যে সংখ্যালঘুদের স্থাপনায় হামলা হয়েছে, অনেক সংখ্যালঘুদের উপরে শারীরিকভাবে নির্যাতনের খবর আমাদের কাছে এসেছে। এই বিষয়টি নিয়ে আপনাদের বার্তাটা কি? দেখুন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গতকাল থেকেই আমাদের সবাই নেতাকর্মী সমন্বয়ক সবাই বারবার বার্তা দিয়েছে যে সংখ্যালঘু বা রাষ্ট্রীয় যে উপাসনালয়গুলো রয়েছে, ধর্মীয় উপাসনালয়গুলো রয়েছে, সেগুলো আমরা যেন সামাজিক নিরাপত্তা বেষ্টনী নিশ্চিত করে, তাদের নিরাপত্তা নিশ্চিত করে। সেই জায়গা থেকে আমরা দেখেছি বিচ্ছিন্নভাবে যে ঘটনাগুলো ঘটেছে, আমাদেরকে মাথায় রাখতে হবে 16 বছরের যে ফেসিজমের যে কাঠামোটি তৈরি হয়েছে সেটি কিন্তু একদিনে উৎখাত হয়ে যায়নি। তাদের যে উত্তরসূরিরা তারা থেকে গিয়েছে, তারা পরবর্তী বাংলাদেশ বিনির্মাণের পথটি যেন প্রশস্ত না হতে পারে সেটির জন্য তারা কিন্তু তারা সবসময় করবে। সুতরাং আমরা সবাইকে বলবো আমরা পারস্পরিক নিরাপত্তা নিশ্চিত করবেন এবং তাদের যে কোনো ধরনের ষড়যন্ত্র আপনারা রুখে দিবেন। সার্জিস, সবশেষ প্রশ্ন, যে ডিবি অফিসে আপনাদের আটকে রাখার বিষয় নিয়ে অনেক ধরনের কথাবার্তা নেট জগতে ছড়িয়েছে। আসলে সেখানে আমি আদালতে, বিশেষ করে আদালত ফলো করি, তো আদালতে অনেক ধরনের শুনানি হয়েছে। আইনজীবীরা প্রমাণ করার চেষ্টা করেছেন যে আপনাদেরকে জোরপূর্বক আটকে রাখা হয়নি, আপনারা স্বেচ্ছায় সেখানে গিয়েছেন, আপনাদের পরিবারের সাথেও আপনাদেরকে সাক্ষাৎ করানো হয়েছে। আসলে ঘটনাটা কি হয়েছিল একটু সংক্ষেপে যদি বলেন। মানে স্বেচ্ছা একজন মানুষকে তুলে নিয়ে যাওয়া কিভাবে সম্ভব? স্বেচ্ছার সাথে তো তুলে নিয়ে যাওয়ার কোনো সম্পর্ক নেই। আমাদেরকে ফোন দিলে আমরা চলে আসতাম। আর আরেকটি জিনিস হচ্ছে, মানে এটা যে একটা ভণ্ডামির চরম মাত্রা ছিল সেটা পুরো বাংলাদেশের জনগণ এমনিই বুঝে গিয়েছে। যেই আন্দোলনকারীরা রাজপথে 1 মাস আন্দোলন করেছে কোনো স্ক্রিপ্ট ছাড়া, অগ্নিঝরা বক্তব্য দিয়েছে কোনো স্ক্রিপ্ট ছাড়া, সেই আন্দোলনকারীদেরকে 3 লাইন পড়ানো হয়েছে স্ক্রিপ্ট দিয়ে। তো এটা যে স্ক্রিপ্টেড এটা তো বোঝা যায়, এটা প্রেসক্রাইবড একটা জিনিস। আবার
আমরা সেখানে থেকেছি ধরুন 6 দিন, আমরা 18 বেলা খেয়েছি। এক বেলা খাইয়ে সাথে সাথে সেখান থেকে বের হওয়ার আগে যখন আমরা জানতে পারি সোশ্যাল মিডিয়া সেটি ছড়িয়ে পড়েছে, তখন সেটিও যে ইন্টেনশনালি করা হয়েছে এবং আমরা ভালো ছিলাম এটি দেখানো হয়েছে, সেটাও যে প্রেসক্রাইব সেটাও বোঝানো যায়। এমনকি আমাদের পরিবারের সদস্যরা, আমাদের টিচাররা একাধিক দিন গিয়ে ওইখানে সারা দিন দাঁড়িয়েছিল, তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি। যেই একদিন ঢুকিয়ে ইচ্ছা করে খাওয়ানো হয়েছে এবং ভিডিও করানো হয়েছে এবং এরপর আবার আর ঢুকতে দেওয়া হয় নাই, সেটাও যে প্রেসক্রাইব, সেটা তাদের কার্যক্রমে বোঝা যায়। আমাদের আসলে আমাদের আস্থার জায়গাটা ডিবির প্রতি কমে গিয়েছে কিভাবে, যে তাদের স্ক্রিপ্টগুলো এতটা সস্তা কিভাবে হয়। আপনাদেরকে প্রত্যাশা ছিল হাসনাত যে মানে আপনারা এই আন্দোলন সফল করে এরকম একটি স্বস্তির বাংলাদেশে পৌঁছাবেন, বা আপনারা কি ধরনের আশা প্রত্যাশা নিয়ে আন্দোলনটা শুরু করেছিলেন একটু যদি বলেন। দেখুন, আমাদের এখনো স্বস্তির বাংলাদেশ আমরা বলতে পারি না, স্বস্তি এখনো শেষ হয়নি। এখন এটা আমাদের প্রাথমিক অর্জন। এই প্রাথমিক অর্জন আমাদের আন্দোলনের দ্বিতীয় যে ধাপের যে আন্দোলনটি এখন শুরু হয়েছে, এবং সেটি পূর্ণাঙ্গ যেদিন আমরা একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ নিশ্চিত করতে পারবো, সেদিনও হচ্ছে আমাদের স্বস্তি আসবে। আপনারা কি বিশেষ করে আবু সাইদের কথা না বললেই নয়, আমি একজন হোস্ট হিসেবে তার প্রতি শ্রদ্ধা, এবং আপনাদের সমন্বয়কদের পক্ষ থেকে তার পরিবারের কাছে গিয়েছেন কিনা, বা যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের কাছে গিয়েছেন কিনা, তাদের পরিবার কেমন রয়েছে, তাদের সান্ত্বনার জায়গা থেকে আপনারা এক ধরনের জাতীয় ফিগার হিসেবে আপনারা তাদের কাছে গিয়েছেন কেন? দেখুন, এখনো আমাদের যাওয়ার সুযোগ হয়নি, কিন্তু আমরা গতকালে আমাদের এই যে প্রাথমিক যে জয়টি, সেটি হচ্ছে আমরা যে শহীদ হয়েছে আবু সাইদ, মুগ্ধদের মতো যারা শহীদ হয়েছে, তাদেরকে আমরা জাতীয় বীর হিসাবে আমরা ঘোষণা করেছি, এবং তাদেরকে আমরা সেটিকে আমরা ডেডিকেটেড করেছি, এবং তাদেরকে জাতীয় বীর এবং তাদের জন্য হচ্ছে স্মৃতিস্তম্ভ তৈরি করা, তাদের পারিবারিক নিরাপত্তা নিশ্চিত করা, সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা, সেগুলোর জন্য রাষ্ট্রীয় পদক্ষেপ নেওয়ার জন্য যা যা করা লাগে, সেগুলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে অবশ্যই সেগুলোর ব্যবস্থা নেওয়া হবে। আপনাদের অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা শুনছিলাম হাসনাত এবং সার্জিসের কথা। তারা খুবই তাদের যে পরিকল্পনা সামনের দিনগুলোতে নতুন সরকার গঠনের রূপরেখা কেমন হবে সেই প্রত্যাশার কথা তারা এখনো আলাপ আলোচনার মধ্যে রয়েছেন, এবং আজকে তাদের একটি বৈঠক রয়েছে সমন্বয়কারীদের, সেখানে আরো হয়তো বিস্তারিত উঠে আসবে। সে বিষয়ে আমরা দর্শক আপনাদেরকে আবারও সেই বৈঠকের পর তাদের মুখ থেকেই শুনবো, এবং আমরা আপনাদেরকে আরো বিস্তারিত জানিয়ে দিব। ধন্যবাদ। আপনার মাধ্যমে আমরা জানছিলাম সমন্বয়কারীদের বক্তব্য। এই ছিল নিউজ 24 এর বিকেলের সংবাদে। সবাইকে ধন্যবাদ।